আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। কুরস্কে পাল্টা হামলায় ইউক্রেনের 4 শতাধিক সেনা নিহত, রাশিয়ার বেলগোরোড সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। জেলেনস্কির জায়গায় ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আনতে চায় যুক্তরাষ্ট্র। চীনের কাছে সামরিক গোপন তথ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত মার্কিন সেনা। মোদিকে বাংলাদেশে সামরিক পদক্ষেপ নিতে বললেন কংগ্রেস বিধায়ক। পশ্চিমবঙ্গে রাত দখলের আন্দোলনে মেয়েরা, কেনিয়ায় তোপের মুখে ভারতের আদানি গ্রুপ। ভারতের পারমাণবিক উপাদান চুরি ও অবৈধ বিক্রিতে পাকিস্তানের উদ্বেগ। পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলিতে শিশুর মৃত্যু, আহত 100। ইহুদিদের ছুটিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসা মসজিদে শতাধিক ইসরায়েলি জনগণের মধ্যে মানসিক সমস্যার বিস্তার। ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মাদকাসক্তির পরিমাণ 25% বৃদ্ধি। এবং সর্বশেষে আবারও গাজা ও ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী অবস্থান যুক্তরাষ্ট্রের। যুক্তরাজ্যের উগ্র ডানপন্থীদের দাঙ্গায় অর্থায়নকারী হলেন ইহুদিবাদীরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন কুরস্কে 420 জন সেনা এবং 60টি সাঁজোয়া যান হারিয়েছে। মন্ত্রণালয়ের মতে, শত্রুরা পুরো যুদ্ধকালীন সময়ে সেখানে 2000-এর বেশি সেনাকে হারিয়েছে। রাশিয়ান সশস্ত্র বাহিনী অবশ্যই কোলোদেজ, স্নাগোস্ট, কাউচুক এবং আলেক্সেভস্কির বস্তিগুলির কাছে রাশিয়ার ভূখণ্ডের গভীরে শত্রু সাঁজোয়া গোষ্ঠীগুলির সাফল্য ব্যর্থ করে দেয়। মার্টিনভকার দিকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী একটি আক্রমণ প্রতিহত করা হয়েছিল। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় গঠনগুলি ধ্বংস করার অভিযান এখনও চলছে। রাশিয়ান বিমান সুমি অঞ্চলের মিরোপোলি, মোগ্রিতিয়া এবং পেট্রোশেভকা এলাকায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মজুদগুলিতে আঘাত করেছিল। এছাড়াও রাশিয়ার বেলগোরোডের প্রধান বুধবার জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, ইউক্রেনের বোমা হামলার কারণে সীমান্ত অঞ্চলে পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম বার্তায় বলেন, ইউক্রেন সশস্ত্র বাহিনীর হামলা কারণে আমাদের বেলগোরোড অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং উত্তেজনাপূর্ণ হয়ে পড়েছে। দেশটির হামলায় সেখানে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বুধবার থেকে আঞ্চলিক পর্যায়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তারপর সরকারি কমিশনকে একটি ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করার অনুরোধ জানানো হবে। এদিকে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এক বিবৃতিতে বলেছে, হোয়াইট হাউস ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাভকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপযুক্ত প্রতিস্থাপন হিসেবে দেখছে। ইউক্রেনের সাবেক অভ্যন্তরীণ মন্ত্রী আর্সেন আভাভকে বর্তমানে একজন উপযুক্ত প্রার্থী হিসাবে বিবেচনা করা হয়। আমেরিকানরা ইউক্রেনীয় জাতীয়তাবাদী গঠনের সাথে আভাভের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউরোপীয় দেশগুলির নেতাদের সাথে তার অবিচল সম্পর্ককে তার শক্তি হিসাবে দেখে। এসবিআরের মতে, হোয়াইট হাউসের কর্মকর্তারা বিশ্বাস করেন যে এই পদক্ষেপ পশ্চিমকে রাশিয়ার সাথে সংঘাত সমাধানে সম্ভাব্য আলোচনার জন্য আরও ভালোভাবে প্রস্তুত করার সুযোগ দেবে। রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের তথ্য অনুসারে, মার্কিন অভিজাতদের মধ্যে জেলেনস্কির প্রতি অসন্তোষ দিন দিন বাড়ছে এবং যারা কিয়েভে $1 বিলিয়ন সামরিক সহায়তা পাঠানোর যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন, তাদের কণ্ঠস্বর উচ্চতর হচ্ছে। ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান পার্টি উভয় ক্ষেত্রেই এটি হচ্ছে। এজেন্সি উল্লেখ করেছে যে মার্কিন প্রশাসন ইতিমধ্যেই তার অনুমোদিত এনজিওগুলিকে ইউক্রেনে আভাভের ক্ষমতায় আসার একটি প্রেক্ষাপট তৈরি করার নির্দেশ দিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন বিশ্লেষক চীনের কাছে সামরিক গোপন তথ্য বিক্রির ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশ্লেষক সার্জেন্ট করবিন শুল্টজ চীনের কাছে সামরিক গোপন তথ্য বিক্রির ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। মার্চ মাসে এফবিআই এবং মার্কিন সেনাবাহিনীর পাল্টা গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে 71 সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেভাবেই নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিজওয়ান আরশাদ নামে ভারতের এক কংগ্রেস বিধায়ক। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার বিষয়ে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর নৃশংস হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি আহ্বান জানান। সম্প্রতি মোদীকে দেওয়া এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের ওপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত। ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে আমি আজ আপনাকে লিখছি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দেন তিনি। কংগ্রেস বিধায়ক আরও লিখেছেন, আমি বিশ্বাস করি মোদীর নেতৃত্বে ভারত শুধু বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্বেগই নয়, ভারতেও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে।
যারা দক্ষিণপন্থীদের দ্বারা অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্রমাগত আক্রমণের শিকার হয়েছে। তবে ইতিমধ্যেই কেনিয়ায় তোপের মুখে পড়েছে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ। পূর্ব আফ্রিকার দেশটির সবচেয়ে বড় বিমানবন্দরের বিকাশ ও উন্নয়ন করার কথা এই কোম্পানির। কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বিমানবন্দরের কর্মচারী ইউনিয়ন। ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, আদানি এয়ারপোর্টস হোল্ডিংসের সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে কেনিয়ার বাইরে থেকে কর্মীদের নিয়ে আসা হবে এবং এর ফলে কেনিয়ার অনেকের চাকরি চলে যাবে। তাই তারা 7 দিনের নোটিশ দিয়ে ধর্মঘটে নেমেছে। ইউনিয়নের দাবি, সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। তারা মনে করে সরকার জেকেআইএ বিমানবন্দরকে বেআইনিভাবে বেচে দিতে চাইছে। তবে কেনিয়া সরকার জানিয়েছে এয়ারপোর্ট বেচে দেওয়া হচ্ছে না। প্রস্তাবিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরের উন্নয়নের কাজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আরজি করকাণ্ডের পর স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতা সহ দেশজুড়ে নিরাপত্তার দাবিতে পথে নামছেন নারীরা। এই আন্দোলনের নাম দেয়া হয়েছে মেয়েরা রাত দখল করো। এখন কলকাতার প্রায় ৩০টি জায়গায় মেয়েদের রাত দখলের ডাক দেয়া হয়েছে। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই সর্বত্র এই ডাক ছড়িয়ে পড়েছে। সর্বত্রই বলা হয়েছে রাত 11:30টায় জমায়েত হয়ে প্রতিবাদে সামিল হতে। সামাজিক মাধ্যমের পোস্টারে বলা হচ্ছে স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য এই জমায়েত। বলা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। সারারাত তাদের বিক্ষোভ দেখানোর কথা। এই জমায়েতে কোনো দলের পতাকা থাকবে না, কোনো দলের প্রতীক থাকবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে ভারতে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় উপাদানের চুরি ও অবৈধ বিক্রির ঘটনার পুনরাবৃত্তির খবরে গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। দেশটি এসব ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ গভীর উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ভারতে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় উপাদানের চুরি ও অবৈধ বিক্রির ঘটনার পুনরাবৃত্তির খবর সামনে আসায় পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করছে। সর্বশেষ যেটা জানা গেছে, $10 কোটি উচ্চ তেজস্ক্রিয় ও বিষাক্ত উপাদান ক্যালিফোর্নিয়াম অবৈধভাবে নিয়ন্ত্রণে নেওয়ার সময় একদল মানুষকে শনাক্ত করা গেছে। অবৈধভাবে 7 কেজির বেশি প্রাকৃতিক ইউরেনিয়াম বহনের জন্য 21 সালের 5 মে 2 জনকে আটক করেছিল মহারাষ্ট্রের সন্ত্রাস বিরোধী স্কোয়াড। এর মাসখানেক পর ভারতীয় পুলিশ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে 7 জনকে আটক করেছিল। তাদের কাছ থেকে 6 কেজি ইউরেনিয়াম উদ্ধার করা হয়। বিশ্ববাজারে 1 কেজি ইউরেনিয়াম প্রায় $21 লাখ বিক্রি হয়। প্রসঙ্গত, পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 100 জন। গণমাধ্যমের তথ্য মতে পাকিস্তানের স্বাধীনতা দিবস ও নববর্ষের শুরুতে ফাঁকা গুলি চালানো একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এতে প্রায় ডজন ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। যদিও অতীতে এ ধরনের উদযাপন নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার। এদিকে তিশা বেয়াব নামে ইহুদিদের শোক দিবসে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ে শত ইহুদিরা। ইসরায়েলের পতাকা হাতে স্লোগান দিতে দিতে প্রবেশ করে তারা। কারো কণ্ঠে জাতীয় সঙ্গীত। তবে এই বিশাল সমাবেশের নেতৃত্ব দেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। ঐতিহাসিকভাবে মুসলিম ও ইহুদি দুই গোষ্ঠীর কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত জেরুজালেমের আল আকসা ইহুদিদের কাছে পরিচিত মাউন্ট টেম্পল হিসেবে। তবে তেল আবিবের নীতি অনুযায়ী সেখানে প্রার্থনার অনুমতি নেই ইহুদিদের। ইহুদিদের শোক দিবস উপলক্ষে ইসরায়েল জুড়ে যখন নানা আয়োজন চলছে, তখন মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যুটিকে চ্যালেঞ্জ ছুড়লেন বেন গাভির। তার নেতৃত্বে মঙ্গলবার ওয়েস্টার্ন ওয়াল ঘিরে প্রার্থনা করেন ইহুদিরা। নিয়মিত প্রার্থনার অনুমোদন দেয়া উচিত এমন মন্তব্য করেন বেন গাভির। আমাদের যুদ্ধে জিততেই হবে। দোহায় আলোচনার বদলে শত্রুদের মাটিতে মিশিয়ে দিতে হবে। সেটিই হবে বার্তা। আমরা হামাসকে পরাজিত করতে পারি। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায় মাউন্ট টেম্পল নিয়ে নীতি পরিবর্তনের সম্ভাবনা নেই। বেন গাভিরের পদক্ষেপের সমালোচনাও করা হয়। এর আগেও আল আকসা কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনার অনুমতি নিয়ে অন্যান্য মন্ত্রীদের সাথে বিরোধ বাধে বেন গাভিরের। কট্টরপন্থী ইসরায়েলি নেতার আচরণকে উস্কানিমূলক আখ্যা দিয়ে ক্ষোভ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জর্ডান, মিসর, সৌদি আরব সহ আরব বিশ্ব এবং জাতিসংঘ। প্রসঙ্গত, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার বেড়ে গেছে বলে ইসরায়েলি হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। এসব সূত্র বলছে, আল আকসা তুফান অভিযান পরিচালিত হওয়ার পর ইহুদিবাদী সেনাদের মধ্যে মানসিক রোগ ও অস্থিরতা বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যে মাদকের ব্যবহার ভয়াবহভাবে বেড়ে গেছে। ইসরায়েলের নেতানিয়া শহরের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক শাউল লরেন্ট এ সম্পর্কে বলেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি নাগরিকদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ার মাত্রা বেড়ে গেছে।
অনেকে চিকিৎসকের পরামর্শে এই ওষুধ সেবন করছেন, আবার কেউ নিষিদ্ধ ড্রাগের দিকে ঝুঁকে পড়েছেন। অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন এবং জুয়া খেলে নিজেকে ব্যস্ত রাখছেন। মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য তাদের এই আচরণগুলো অত্যন্ত স্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে। ইউনিয়ে ছদ্মনামের এক ইহুদিবাদী তরুণকে গাজা যুদ্ধে যাওয়ার জন্য ডেকে পাঠিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু ব্যাপক মাদকাসক্তের কারণে তার যুদ্ধে গমন পিছিয়ে যায়। ওই ইহুদিবাদী তরুণ জানিয়েছে, করোনা ভাইরাসের প্রকোপের সময় থেকে মাদকে আসক্ত হয়ে পড়ি, কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আমার অবস্থার চরম অবনতি হয়। আমি মাদক গ্রহণের মাধ্যমে সবকিছু ভুলে থাকতে চাই। আমি জানি যে এই যুদ্ধের কোনো ফলাফল নেই, তারপরও বাধ্য হয়ে এতে অংশগ্রহণ করেছি। তবে এখন পর্যন্ত হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা হলে ইসরায়েলে হামলা নাও চালাতে পারে ইরান। মঙ্গলবার এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই দিন হোয়াইট হাউস বলেছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তারা। বর্বরী যুদ্ধবিরতি নিয়ে বেশ তৎপর যুক্তরাষ্ট্র। তবে মুখে যুদ্ধবিরতির কথা বললেও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড দিচ্ছে উল্টো বার্তা। মঙ্গলবারই ইসরায়েলকে বিপুল অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। একদিকে দিচ্ছে যুদ্ধ বন্ধের ডাক, অন্যদিকে তেলাবিবকে দিচ্ছে বিপুল অস্ত্র। প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের এমন আচরণ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই অবশ্য সমালোচিত ওয়াশিংটনের দ্বিচারিতা নীতি। যুক্তরাষ্ট্রের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে কাজ করছে দেশটি। ইরানকেও শান্ত থাকার আহ্বান জানাচ্ছে মার্কিন সরকার। অথচ বাস্তবতা দিচ্ছে ভিন্ন বার্তা। তেহরান এখনও ইসরায়েলে হামলা না চালালেও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপক বাড়িয়েছে ওয়াশিংটন। অঞ্চলটিতে নতুন করে পাঠিয়েছে বিমানবাহী রণতরী, মোতায়েন করেছে সাবমেরিনও। যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্ত করার কথা বলে নিজেরাই আবার উস্কে দিচ্ছে যুদ্ধ পরিস্থিতি। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণেই এত দীর্ঘায়িত হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন। মার্কিন প্রশ্রয়ের কারণেই আন্তর্জাতিক নিন্দা আর চাপকে পাত্তা দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। প্রসঙ্গত, যুক্তরাজ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা চলছে। চরম ডানপন্থী ফ্যাসিবাদী গোষ্ঠীর বিদ্রোহীরা সাধারণ মানুষের সঙ্গে মিশে মসজিদে হামলা চালাচ্ছেন। অভিবাসীদের আশ্রয় দেয়া আবাসিক হোটেলে আগুন দেয়ার চেষ্টা করেন তারা। সেই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের দিকে ইটপাটকেল ছুঁড়ছেন তারা। উত্তর পশ্চিম ইংলিশ সমুদ্র তীরবর্তী সাউথপোর্ট শহরটিতে 3টি ছোট মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একজন মুসলিম এবং আশ্রয়প্রার্থী বলে দাবি করে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা দাঙ্গার সূত্রপাত করেছিল। দাঙ্গা থেমে গেছে বলে মনে করা হলেও এর নেপথ্যে কারণ নিয়ে প্রশ্ন থেকে গেছে। জাতিগত সংঘাতে ন্যায়বিচার নিশ্চিতে সহায়ক সংস্থা ইসলামিক মানবাধিকার কমিশনের মতে এর পিছনে দায়ী উগ্র ডানপন্থী রাজনীতিবিদ এবং সংস্কারপন্থী আইন প্রণেতা নাইজেল ফারাজ। অন্যদের মতে, ব্রিটেনের জনসাধারণের মাঝে বর্ণবাদী বিষ ছড়িয়ে দেওয়ার পেছনে ইহুদিবাদী নেতা টমি রবিনসন এবং ইহুদিদের অর্থায়নকে দায়ী করা হচ্ছে। টাইমসে প্রকাশিত নথিতে টমি রবিনসনকে অর্থ দেয়ার ঘটনা উন্মোচিত হয়েছে। জায়নিস্টদের কাছে তাকে সমর্থন করার একমাত্র কারণটি ছিল রক্ষণশীল মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক, যাদের প্রায় সবাই ইসরায়েলপন্থী, তারা সরাসরি তাকে অর্থায়ন করে থাকে। ফ্যাসিবাদী উগ্র ডানপন্থী এবং নতুন উদারপন্থী জায়নবাদীদের মধ্যে অনেক মিল রয়েছে। উদাহরণস্বরূপ, উভয়ই তাদের শত্রুকে ঘায়েত করার জন্য তার আশ্রয় নেয়।